শুভবাবু গত 6 মাস ধরে ঠিক 12টা বাজতে 5-এ প্ল্যানচেটে বসেন। আজ থেকে 7.5 মাস আগে তাঁর স্ত্রী অর্পিতা মারা গেছিলেন। মৃত্যুর পর থেকে শুভবাবুর যেন বাঁচার আশা চলেই গেছিল। প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। দীর্ঘ 40 বছরের সম্পর্ক ঠিকভাবে মেনে নিতে পারেনি ওনার চলে যাওয়া। একটি ছেলে আর একটি মেয়ে প্রবাসী, এখানে ফেরার আশা নেই। ইদানিং যোগাযোগটাও কমে গেছে। অবশ্য ছেলেকে একদম দোষ দেওয়া যায় না, ছেলে আগাগোড়া মাতৃভক্ত। মা চলে যাওয়ার পর থেকে সেও যেন কেমন একটা হয়ে গেছে। তাছাড়াও পাবলিক সেক্টরে প্রচুর চাপ, দুই দেশের সময়ের ব্যবধানে সেটাও কিছুটা অসম্ভব হয়ে পড়েছে। অর্পিতা একদম অন্য ধরনের মানুষ ছিলেন। তার বয়সী মহিলারা যেখানে বাদ ব্যাধি নিয়ে আলোচনা, বউয়ের নিন্দা পরচর্চা আর দিনরাত ভাগ্যকে দোষারোপের বাইরে আর কিছু করবার অবকাশ পায় না, অর্পিতা সেখানে নিজের জীবনটা অন্যভাবে গুছিয়ে নিয়েছিল। তার জীবনবোধ ছিল উচ্চাঙ্গের, ভীষণ হাসি খুশি ছিল। আর বলতেন, আরে একটাই তো জীবন, ওপার থেকে ডাক দিলেই সব ছেড়ে চলে যেতে হবে। আমি বাপু কি পাইনি কি পেলাম না সেটা নিয়ে কেঁদে কেটে বেঁচে থাকতে পারবো না। সত্যি এই দিনটা এত তাড়াতাড়ি আসবে কে বা জানতো। অর্পিতা সারাক্ষণ নিজে হাসতো, সবাইকে হাসাতো। গোমরা মুখের মানুষজনকে একটু পছন্দ করতেন না। শুভবাবু যদিও একটু গম্ভীর ভাব নিয়ে চলতেন, তার ওনার স্ত্রী বলতেন, মন খুলে সবাইয়ের সাথে কথা বলবে, দেখবে শান্তি পাবে। শুভবাবু পরে যদি উপলব্ধি করতেন, সত্যি তো এমন করে অর্পিতা ছাড়া আর কজন বা ভাবতে পারেন। কিন্তু হঠাৎ করে তার স্ত্রী চলে যাওয়াতে অসুস্থ হয়ে পড়েছিলেন। ছেলেরা হাজার বলার পরও তিনি বিদেশ যাননি। স্মৃতিগুলো আঁকড়ে বসে থাকতেন রাজপ্রাসাদের মতো বাড়িটিতে। তবে নিজেকে সামলে নিয়েছিলেন তার ছেলে মেয়ের জন্য। প্রথম প্রথম খুব কষ্ট পেতেন। টিভি দেখার অভ্যেস কখনো ছিল না। নিজেকে ব্যস্ত রাখার জন্য শুরু টিভি দেখা, অনেক অনেক বই পড়া। এমন সময় তিনি প্ল্যানচেট সম্পর্কে পড়তে লাগলেন। বিশেষত বইটির নাম ছিল প্যারানমিয়াল ইনভেস্টিগেশন, ইংরেজিতে লেখা বই। লেখকের নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। অর্পিতার এসবে আগ্রহ ছিল নাকি? এত বছরে বিবাহিত জীবনে কত কিছুই না অজানা রয়ে গেছে তার জীবন সঙ্গিনীর সম্বন্ধে। বইটা নিয়ে খাটের ওপর বসলেন। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শুভবাবু কখন যে ওই বইটার মধ্যে ডুবে গেলেন নিজেও বুঝতে পারলেন না। এক নিঃশ্বাসে বইটা শেষ করলেন সারাদিন বসে। শুভবাবুর মধ্যে অদ্ভুত ব্যাপার চলে এলো। সারা রাত ঘুমোতে পারেননি, উসপাস করে সারা রাত কাটিয়ে দিলেন। পরের দিনটাও সেরকম কাটল। শুতে যাবে, হঠাৎ লোডশেডিং। তখন রাত 11টা। হাতড়ে হাতড়ে বিছানার পাশে ড্রয়ারে মোমবাতি আর দেশলাই নিয়ে জ্বালালেন। আজকাল লোডশেডিং তেমন হয় না, তাই মোমবাতির দরকার পড়ে না খুব একটা। গরমে ঘুম আসছিল না শুভবাবুর। একটা সিগারেট জ্বালিয়ে জানালার ধারে দাঁড়ালেন হাওয়া পাওয়ার আশায়। পেছন ঘুরে টেবিলের উপর রাখা মোমবাতির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, আচ্ছা যদি প্ল্যানচেট করা যায় কেমন হয়। শুনেছি রবি ঠাকুর পুত্র হারাবার পর তিনি প্ল্যানচেট করেছিলেন। আমিও যদি এমনটা করি, পরীক্ষা করে তো দেখা যেতেই পারে। শুভবাবু নিজের মনে মনে খুব উৎসাহ হলেন। যেমনি ভাবা তেমনি কাজ। প্রায় আধ ঘন্টা চেষ্টা করার পর কারেন্ট চলে এলো। সেই শুরু। সেদিনের পর থেকে প্রায় রোজ প্ল্যানচেটে বসতেন শুভবাবু। সারাটা দিন অপেক্ষা করতেন। রাতের এই সময়টুকু কেমন যেন নিজের মধ্যে নেশা ধরে গেছে। আগে এই সময় ছেলে ফোন করত। প্রথম প্রথম ফোন ধরে 2-1টা কথা বলে রেখে দিত। আজকাল বেশিরভাগ ধরেন না ফোন। কদিন ধরে কারোর সাথে কথা বলতেন না, বিরক্ত বোধ করতেন। প্ল্যানচেটে এখনো তিনি সফল হননি। নিজের মনে মনে বলতেন, আছে, সে আছে, আমার কাছেই আছে। অর্পিতা চায় যোগাযোগ করতে, তার কাছে আসতে। তিনি জানেন আসতেই হবে তাকে। শুভবাবু তাকেই নিয়ে আসবে, তার জীবন সঙ্গিনীর সাথে কথা বলবেই। আরো নিজেকে ডুবিয়ে দিলেন প্ল্যানচেটের প্রতি।
নিজের যাবতীয় শক্তি এক করে নিয়ে আসেন মোমবাতির শিখায়। রাত গড়াতে থাকে, সময়ের হিসেব জ্ঞান রাখে না। কখনো ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢোকে। কেমন যেন হয়ে গেছে এই কদিনে। মোবাইল ফোনও বন্ধ আজকাল, চার্জ করে না। নিজে ভাবলেন কাজের মেয়ে আসার কারণে অর্পিতা আছে, কিন্তু দূরে সরে যাচ্ছে, তাই পরের মাস থেকে কাজের মেয়েটিকে ছাড়িয়ে দেবে। কি বা এমন কাজ, একা মানুষ, নিজেই দুটো ফুটিয়ে খেলে হয়ে যাবে। ছেলে ফোন না পেয়ে পাশের বাড়িতে জেঠুকে ফোন করে খবর নিলেন। জানিয়েছে সামনের মাসে আসবে, কয়েকদিন থাকবে, মায়ের বাৎসরিক কাজ করবে। শুভবাবু হঠাৎ রেগে গেলেন। যদি ছেলে আসে তাহলে অর্পিতা যদি তার কাছে না আসে, আর বাৎসরিক কাজ হলে যদি আত্মা শান্তি পেয়ে যায়, তাহলে অর্পিতাকে সে কখনো কাছে পাবে না। না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। তিনি ঠিক করলেন ছেলেকে ফোন করে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে বাৎসরিক কাজ বন্ধ করবেন। কিন্তু কারোর ফোন না পেয়ে ক্ষিপ্ত হয়ে গেলেন। নিজেই বললেন, না, যা করতে হবে আজ রাতেই করতে হবে। যেভাবেই হোক অর্পিতাকে আমার কাছেই আনতে হবে, না হলে পাগল হয়ে যাব। আবার মনোসংযোগ করে প্ল্যানচেটে বসলেন। ধীরে ধীরে এক নৈশব্দ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। মোমবাতির শিখা দপ দপ করতে করতে নিভে গেল হঠাৎ। নিকষ অন্ধকারে ডুবে যেতে যেতে তিনি অনুভব করলেন মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দ। সে এসেছে। শুভবাবুর এতদিনের সাধনা সার্থক। তিনি ফিরিয়ে আনতে পেরেছেন তার জীবন সঙ্গিনী অর্পিতাকে। খুব কাছে মিনমিনে গলায় শুনতে পেলেন অর্পিতার গলা। অর্পিতা, অর্পিতা, তুমি এসেছো, এসেছো তুমি। একবার সাড়া দাও লক্ষ্মীটি। কতকাল অপেক্ষা করছি তোমার জন্য জানো। আমি পাগল হয়ে যাব তোমাকে না পেলে। কি হলো, কিছু বলো। কেন কষ্ট দিচ্ছ আমায়? কষ্ট দিচ্ছি অর্পিতা? কি বললে তুমি? এতদিন ধরে কত চেষ্টার পর তোমাকে পেলাম, তুমি জানো না অর্পিতা? শুভবাবু আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, আমায় যেতে দাও, এভাবে আমাকে ধরে রেখো না। যেতে দেব? তুমি চলে যেতে চাও আমাকে ছেড়ে? শুভবাবুর গলা ডুবে যায় হতাশায়। তার এতদিনের অপেক্ষা অর্থহীন। হ্যাঁ, আমাকে যেতে দাও। আমি তোমার কাছে, তোমার দুনিয়া ছেড়ে অনেক দূর চলে এসেছি, কিন্তু তুমি তো বেঁচে আছো। আমি মৃত। কোনো শক্তি তোমার কাছে আমাকে আটকে রাখতে পারবে না। আমাকে চলে যেতে হবে। তোমাকে বাঁচতে হবে। তোমার অনেক দায়িত্ব, অনেক কাজ। ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, মাতৃহারা ছেলে মেয়েকে দেখতে হবে। আমি তোমার মধ্যে দিয়ে বাঁচব। তুমি ভালো থাকলে আমি ভালো থাকব। শুভবাবু হাহাকার করে ওঠেন। নিঃশ্বাসের শব্দটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। শুভবাবু ঠায় বসে থাকেন। অর্পিতা চলে গেলেন। নিজের মনে মনে বলতে লাগলেন, কি বলে গেল ও? আমার কাছে ফিরতে চায় না। আমাকে বাঁচতে হবে ছেলে মেয়ের জন্য। তাহলে এসব কি শুধু মায়া? আমার ভালোবাসা তাকে কি আটকে রাখতে পারে না?